স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। ৭২ সংবিধানের আলোকে বিচারকদের অভিশংসনের ক্ষমতা আবার ফিরছে জাতীয় সংসদের কাছে। এজন্য সংবিধানের ১৬শ সংবিধানের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। এতে সামরিক ফরমানে তৈরি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণের নিয়মটি বাদ পড়ছে। এসব নিয়ে আজকের আলোচনা অভিশংসন। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামের সঙ্গে। ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, আপনাকে আমাদের মধ্যে স্বাগত। ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই অভিশংসনের নিয়মটি ফিরিয়ে আনা এই মুহূর্তে কতটা জরুরি ছিল এবং এইটা কতটা আমাদের জন্য প্রয়োজন, এবং এটি হলে কি বা হতে পারে, যারা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আমি তো মনে করি যে যেটা মীমাংসিত বিষয়, আমাদের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ, এটা নিয়ে আপিল বিভাগে মামলা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্ট মামলার, এবং 5th অ্যামেন্ডমেন্টের সমস্ত কিছু বাতিল করে দিয়ে তারা বলেছিলেন 96টা রাখা হলো, এবং ৯৬ অনুচ্ছেদে যেটা আছে সেটা হচ্ছে যে অভিশংসনের বিষয়ে যদি কোনো বিচারক অক্ষম বা অপারগ হয়ে যান, বা উনি যদি কোনো অসদাচরণ করে থাকেন, তাহলে এই ইনফরমেশনসটা রাষ্ট্রপতির কাছে যদি যায় এবং চিফ জাস্টিস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি ইনফরমেশনসটা পাঠায়, বা অন্য কোনো সোর্স থেকে যদি রাষ্ট্রপতি এটা জানতে পারেন, তাহলে রাষ্ট্রপতি সেই বিষয়টা নিয়ে তদন্ত করবার ভার দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। অনারেবল চিফ জাস্টিস থাকবেন এবং তার সাথে দুজন সিনিয়র বিচারক তারা থাকবেন, এটা নিয়ে গঠিত হবে। এবং এনারা যখন সেই রিপোর্টটা পাঠাবেন, যদি তারা পান যে হ্যাঁ অসমর্থ বা অসদাচরণের কারণে সে থাকার যোগ্য নয়, তাহলে প্রেসিডেন্ট তাকে রিমুভ করবেন। অতএব এখানে যদি নির্বাহী বিভাগও কোনো ইনফরমেশন পাঠায়, বা এমনকি যদি কোনো একটা ক্রেডিবল সোর্স থেকে কোনো ইনফরমেশন যায়, তাহলে পরে রাষ্ট্রপতির এখতিয়ার হচ্ছে সেটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানো। এটা এমন একটি ফরমেশন যেটা সকলের গ্রহণযোগ্যতা লাভ করেছে, এবং আমাদের ওই 5th অ্যামেন্ডমেন্টের মামলার অ্যাপিলেট ডিভিশনসের শুনানির সময় অল দ্য অ্যামিকাস কিউরিজ, অ্যাডভোকেটস, তারাও এ ব্যাপারে খুব একমত ছিলেন, যেটা এবং সেখানে অ্যাপিলেট ডিভিশনসের একটা তারা রিটেন্ড করেছেন। এইটা কেন যে এটা নিয়ে আজকে ধরনের নতুন বিতর্কের সৃষ্টি করা হচ্ছে, এটা আমার বোধগম্য নয়। তবে আমি অ্যানোমালিসগুলো দেখাতে পারি কি হতে পারে। যেমন ধরেন, যদি ইনভেস্টিগেশনস করার ব্যাপারে পাওয়ারটা বোধ হয় একটা আইন দিয়ে করতে চাচ্ছেন এই বিলে, তো ধরেন যদি ইনভেস্টিগেশনসের অথরিটি তো পার্লামেন্টের নেই, কারণ এটা একটা বিচারিক কাজ। অতএব বিচারিক কাজের যে ক্ষমতা, সে ক্ষমতা শুধুমাত্র বিচার বিভাগের থাকে, এবং সেটা পার্লামেন্টকে দেওয়ার রীতি আমাদের সংবিধানে এটা বৈধ না। এবং সেখানে ইনভেস্টিগেশন যদি ধরেন সুপ্রিম কোর্টকে তারা দিল আইন করে, বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে দিল, কিন্তু তারা যদি একজন লোককে অযোগ্য মনে করেন, কিন্তু সেটা যদি 2/3 পাস না হয়, তাহলে পরে এটা একটা সুপিরিয়র কোর্ট হয়ে গেল, এবং সেটা একটা খুব অসামঞ্জস্যপূর্ণ একটা ক্যাওস। জি, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, আপনি তাহলে কি মনে করছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তাহলে কি আপনি মনে করছেন যে এই যে অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার যে আইন করা হচ্ছে বা মানে 16তম সংশোধনী আনা হচ্ছে, সেটি অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক? অযৌক্তিক আমি মনে করি সাংবিধানিক দিক থেকেও এটা অসঙ্গত। এবং আপনি সাংবিধানিক থেকে অসঙ্গত মনে করছেন? পাওয়ার দেওয়া হয়েছে পার্লামেন্টকে, যে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হয়েছে, সেই লেজিসলেটিভ পাওয়ারটা বাইরে তারা কোনো কাজ করা পার্লামেন্টকে দিয়ে
তার সাংবিধানিক ভিত্তি আমাদের সংবিধানে নেই। ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বিচারপতি সৈয়দ আমিনুল ইসলামের কাছে আসি, যে আপনি কি ব্যারিস্টার এমামুল ইসলামের সাথে একমত যে এটি করা অসঙ্গত বা তিনি অযৌক্তিক বা সংবিধানের অত্যন্ত সাথে? প্রবীণ এবং বিজ্ঞ আইনজীবী। জি, আমি অত্যন্ত বিনয়ের সাথে তার সাথে দ্বিমত পোষণ করছি। উনি যেটা পঞ্চম সংশোধনী রায়ের মামলার কথা বললেন, সেখানে আমাদের আপিল বিভাগ বললেন যে 96, বর্তমানে যে 96 আছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে সেটাই আমরা রেখে দিলাম। এই যে কথাটা বললেন, এটা আমরা যুক্তিসঙ্গত মনে করি এবং এটা আমরা রেখে দিলাম। এই ক্ষমতাটা আপিল বিভাগে সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এইটা ওনাদেরকে এই ক্ষমতাটা কে দিল যে এইটা আমরা যুক্তিসঙ্গত মনে করি, সুতরাং এইটা থাকা উচিত, এই ক্ষমতাটা আপনারা আর্টিকেল 102-তে যদি যান, একটা আইন প্রণয়ন করলো, সেটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা ও অসামঞ্জস্যপূর্ণ সেটা তারা বলতে পারবে। কিন্তু তুমি এই আইন প্রণয়ন করো বা এই আইন প্রণয়ন করো না, এই কথা বলার কোনো এখতিয়ার উচ্চতর আদালতের নাই। তারপরে এখানে আমরা অনেকেই আছি যারা আমরা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাকে সমর্থন করি, তাদের কাছেও আমার একটা জিজ্ঞাসা, কারণ আজকে একটা জনমনে এবং জনগোষ্ঠীর একটা বিরাট অংশ মনে করে যে যেহেতু বর্তমানে সরকারের 2/3 সংখ্যাগরিষ্ঠ আছে, সুতরাং এইটা আনার পর তারা এটা অপপ্রয়োগ করতে পারে। কিন্তু ওনারা আইনের একটা সূক্ষ্ম বিষয় দেখছেন না। এই যে বর্তমান বিধানে আপনি যদি কোনো বিচারকের বিরুদ্ধে অদক্ষতা, অযোগ্যতা বা অসদাচরণের একটা অভিযোগ আনেন, আপনাকে প্রধান বিচারপতি অথবা মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। পাঠালেই কিন্তু অনুসন্ধান আরম্ভ হবে না, বিচার আরম্ভ হবে না, এইটা নির্বাহী বিভাগে যাবে। নির্বাহী বিভাগ এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা যদি দেখেন যে প্রাথমিকভাবে যে আনিত অভিযোগ এবং যে সমস্ত তথ্যপাত্র এই অভিযোগের সাথে দিয়েছে, তাতে আমরা মনে করি যে এই ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত, তখনই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন যাবে। তখন রাষ্ট্রপতি এটা সুপ্রিম জুডিশিয়াল চিফ জাস্টিসকে বলবেন, তুমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই ব্যাপারে তদন্ত করো। কিন্তু ওই প্রাথমিক পর্যায়ে যদি তারা মনে করেন যে না, এটা তদন্ত করার কোনো দরকার নাই, ওই অবস্থাতেই এইটা নির্বাহী বিভাগ কবর দিতে পারে। তার মানে নির্বাহী বিভাগের খেয়াল খুশি বা ইচ্ছার উপর অনেকখানি, ইচ্ছার উপরে 96 নির্ভর করে। 96 তার মানে এটা নির্বাহী বিভাগের কাছে থাকছে বলেই আপনি মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকছে? অ্যাবসলিউটলি, কারণ সেখানে তো আপনি প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া। আমরা আবার আসবো আপনার কাছে। আপনি কি তাহলে বলতে চান যে এই অভিশংসনের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া খুব জরুরি? আমি নীতিগতভাবে মনে করি যেখানে সংসদীয় গণতন্ত্র, সেখানে এই ক্ষমতাটা সংসদের কাছেই থাকা। আমরা আরো বিষয়গুলি জানতে চাইবো যে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বিচারকদের নির্বাচিত হওয়াটা জরুরি কিনা, সংসদীয় গণতন্ত্রের কাছে নিয়োগ ব্যবস্থা জরুরি হয় কিনা, সেটা আবার আপনার কাছে আসতে চাইবো। আমি একটু ব্যারিস্টার মনিরুল হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই বিষয়ে মূল্যায়ন কি? না, দেখেন, আমার একটা অসুবিধা হলো যে আমরা যে আলোচনা করছি শাসনতন্ত্র, গণতন্ত্র, এটা কিন্তু একটা কথা যে আমরা ভুলে যাচ্ছি যে বাংলাদেশে যে চলছে এটা সিজার টু সিজার, সব অনুগত লোকদের একটা ব্যবস্থা রয়ে গেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী যা বলবেন রাষ্ট্রপতি তাই করবেন। পার্লামেন্টে এখন এই যে সবচেয়ে যেটা বড় প্রশ্ন আমাদের করা উচিত, এবং আমি দুঃখের সাথে বলতেছি যে আমরা কি দেশটা, যদি মির্জাফর বাঙালি ছিল না, আমরা কি মির্জাফরের দেশে পরিচিত হয়ে থাকবো কিনা? একটা আজকে যেটা নির্বাচিত সংসদ এটা করতো, এটা নিয়ে একটা ইন্টেলেকচুয়াল ডিসকাশন হতে পারতো। আজকে কি হচ্ছে? আজকে একদম স্বৈরশাসন প্রতিষ্ঠার দিকে দেশ যাচ্ছে। প্রথম কথা কি, নির্বাচন, স্বৈরশাসনের প্রথম কাজগুলো করে কি দেখেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করে। আজকে যে পার্লামেন্ট আছে এটা একটা গণবিরোধী পার্লামেন্ট। ইলেকশনকে বুড়াঙ্গুল দেখায় যে পার্লামেন্ট বলে আমরা নির্বাচিত হয়েছি, সেই পার্লামেন্ট সম্পর্কে, সেই পার্লামেন্টের বক্তব্য, প্রাইম মিনিস্টারের বক্তব্য নিয়ে সংসদ শাসনতন্ত্র আলোচনা করার কোনো অর্থ হয়? আমি কোনো অর্থ মনে করি না। প্রথম কথা রয়ে, যদি আজকে সংসদ থাকতো, অপোজিশন থাকতো, তাহলে এটা তো 1972 কনস্টিটিউশনের প্রথমেই ছিল, এটা নতুন কিছু না, ছিল। কিন্তু আজকে সেই সংসদ নেই। আজকাল যে সংসদটা হয়েছে
এটা নতজানু একটা হাস্যকর সংসদ। না ব্যারিস্টার মনিরুল হোসেন, আমরা যদি ঠিক বুঝে থাকি তাহলে কি এটা এই সংসদ এই অভিশংসনের কথা বলছে বলে এটা ঠিক না, নাকি নিশ্চয়ই, নিশ্চয়ই। নাকি অভিশংসনের বিষয়টি ঠিক না? আগে তো বৈধতা, মানে আপনি যে হ্যাঁ, মানে সংসদ যেহেতু আপনি বলছেন যে মানে আপনি যে বলছেন যে এটা অবৈধ, যে সংসদ জনগণের অধিকার মানে না, মানে অভিশংসন নিয়ে আপনি এখানে কোনো আলোচনা করতেছেন না? 1972 ছিল, অতএব এটা আমি আপত্তি করি না, কিন্তু এই সংসদের দ্বারা এই সংসদ হইল একটা গণবিরোধী সংসদ। সুতরাং শুনে একটু কথা শুনতে হবে, জি, কারণ এটা আপনার আমার ব্যাপার, এটা বিএনপির আওয়ামী লীগের ব্যাপার নয়। আজকে আমাকে আপনাকে অপমানিত করা হচ্ছে যে ইন এ ফ্রি কান্ট্রি ইউ অ্যান্ড আই হ্যাভ নো রাইট টু ইলেক্ট দ্য পার্লামেন্ট, ইউ অ্যান্ড আই হ্যাভ নো রাইট টু চুজ আওয়ার গভর্নমেন্ট। এই যে অপমানজনক স্বাধীন দেশে, এইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এই সমস্ত কথা বলে না শাসনতন্ত্র তারা মানে, কোন জায়গায় শাসনতন্ত্র তারা মানছে? আজকে নির্বাচন কি শাসনতন্ত্রের মতো হয়েছে নাকি? এই সমস্ত আলোচনা করে আমরা ইন্টেলেকচুয়ালরা সময় নষ্ট করছি। এই পার্লামেন্ট কি শাসনতন্ত্র সম্মত? তার মানে ব্যারিস্টার মনিরুল হোসেন, আমাদের এটা নিয়ে আলোচনা করাই উচিত না? এই না, এটা আন্দোলন করা উচিত, এই শাসনতন্ত্র নিয়ে আলোচনা করেন না। মানে আপনি বলেন যে আমাদের যে পার্লামেন্টের অবৈধতা, সেটা নিয়ে আলোচনা করতে হবে। পার্লামেন্টের অবৈধতা, আচ্ছা, যে পার্লামেন্ট নিজে শাসনতন্ত্র। আমি অবশ্য একজন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মনিরুল হোসেনের কাছে জানতে চাইছিলাম যে এই অভিশংসনটা এখন হওয়া আমার জন্য ভালো কি খারাপ? নিশ্চয়ই না, এটা ভালো না, এটা ভালো না, এটা সিম্পল কথা। জি, আমি সেই জন্যই বলছি যে স্বৈর শাসকরা তিনটা কাজ করে ফেলতে হয় তাদেরকে। বাকশালের সময়টা হয়েছে, আপনারা দেখেছেন। সংবাদপত্র স্বাধীনতা মারতে হবে, নির্বাচনকে প্রহসনে পরিণত করতে হবে, বিচার বিভাগকে ধ্বংস করতে হবে। আপনি যখন এই কথা বলছেন যে সংবাদপত্রের স্বাধীনতাকে মারতে হবে, তখন আওয়ামী লীগের শাসনকালই চলছে এবং আপনি এটা ফ্রিলি বলছেন। আমি আপনাকে আটকাচ্ছি না, আমিও বলছি যে আওয়ামী লীগের শাসন কি হচ্ছে না, মানে আপনি তো আপনার কথাটা বলতে পারছেন, আপনি তো কোনো কিছু কম করছেন না, কম বলছেন না। না, তাতে অসুবিধা কি হইতেছে? না মানে আমার আমি অসুবিধার কথা বলতেছি না, একটা কথা, সে আওয়ামী লীগ আর বিএনপি হোক, আজকে স্বাধীন নাগরিক হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে আজকে আমাদের স্বাধীন দেশে, যেখানে 20 বছর সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, 9 মাস যুদ্ধ করে রক্ত দিয়েছে এইখানকার লোকেরা, লক্ষ লক্ষ লোক রক্ত দিয়েছে, সেইখানে আজকে গণতন্ত্র ধ্বংস হচ্ছে আমাদের সামনে। আমাদের ভোট ছাড়া একটা সরকার হইয়া তিনি বলেন এইটা শাসনতন্ত্র সম্মত, এইটা অধিকার সম্মত, এইটা ন্যায় ভিত্তিক, এর চাইতে অপমান একটা স্বাধীন জাতির জন্য হতে পারে না। আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার আইনের বিষয়ে ফিরে আসি। ডক্টর স্বাধীন মালিক, আপনি কি এই বিষয়ে আপনি একটু মন্তব্য করবেন কিনা যে অভিশংসনটা এখন আমাদের জন্য কতটা জরুরি? আমি যদি প্রশ্নটা আরেকটু করি যে অভিশংসন ছাড়াও যেটি বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বললেন যে এটি তো এমনিতেই নির্বাহী বিভাগের কাছে আছে, কথা বলে এটা অত্যন্ত জরুরি সরকারের জন্য, জাতির জন্য। এইটা না করতে পারলে স্বৈরশাসন প্রতিষ্ঠার কাজটা সম্পূর্ণ হবে না। আচ্ছা, তো ডক্টর স্বাধীন মালিক, আমাদের সাথে ব্যারিস্টার এম আমিনুল ইসলাম আছেন, যিনি বলছিলেন যে এটি কেন আসলে তিনি সমর্থন করেন না। উনাকে আমরা আসলে উনার মানে চলে যেতে হবে, উনার শরীরটা একটু খারাপ। আমরা কি এক সেকেন্ড একটু জিজ্ঞেস করে দিতে পারি যে ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, বিচারপতি সৈয়দ আমিনুল ইসলামকে আপনি শুনছিলেন, আপনার কি এই বিষয়ে কোনো মন্তব্য আছে যে আপনি কি কিছু বলবেন? উনি বলছিলেন যে এটি এই মুহূর্তে জরুরি এবং এটি হয় উচিত, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকেও উনি খুব বেশি সমর্থন করছেন না। এই মুহূর্তে জরুরি বলি না, মানে জরুরি আর কি সমর্থন করছেন অভিশংসনের বিষয়টি। জি, আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, হ্যাঁ জি, আমি মনে করি যে এটা একটা অযথা একটা বিতর্কের সৃষ্টি করছে, যাটার কোনো প্রয়োজন ছিল না, এবং যারাই এই বিলটা উত্থাপন করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা এই সরকারের খুব বন্ধু বলে আমার মনে হয় না। কারণ এই অযথা অনর্থক বিতর্ক সৃষ্টি করার যে একটা এতে অ্যাপল অফ ডিসকর্ড, আমার মনে হয় যে ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর স্বাধীন মালিক, আমরা আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিই, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে পুরোটা শুনি যে আপনার এই বিষয়ে আপনার মন্তব্য। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর স্বাধীন মালিক, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই অভিশংসনের বিষয়টি কতটা জরুরি বা কতটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, প্রশ্নটি এসেছে আপনার মূল্যে। আমি যেটা আমিরুল ইসলাম স্যার যেটা বললেন, মানে এই মুহূর্তে ধরুন একটা জিনিস পরিবর্তনের প্রয়োজন কখন আসে? যখন যে বর্তমান ব্যবস্থাটা কাজ করছে না। এখন এই বর্তমান যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ব্যবস্থা আছে, এটা যে দুর্বল, এটা যে কাজ করছে না বা এটাকে পরিবর্তন করা দরকার, এর বিরুদ্ধে অভিযোগ আসছে, ওই রকম কোনো প্রেক্ষাপট তো আমি জানি না যে একটা যেটা কাজ করছে না সেটাকে আপনি সংস্কার করতে পারেন, কিন্তু যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সেটাকে হঠাৎ সংস্কার করার প্রয়োজন কি হলো? আর তো তড়িঘড়ি করে। আর এখানে আমি একটা করি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আগে মানে
72 সংসদে ছিল, তবে মাঝখানে আমরা একটা স্টেপ বাদ দিয়ে যাচ্ছি যে 75 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে নিশ্চয়ই। এই বিচারপতিদের নিয়োগ এবং বরখাস্তের একক ক্ষমতা ছিল রাষ্ট্রপতির। ওই রাষ্ট্রপতির একক ক্ষমতা থেকে বদলিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো। এমন না যে সংসদীয় ব্যবস্থা, মানে এখন যেটা 72 সংবিধানে যেটা ছিল সেটা থেকে বদলিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে। মাঝখানে একটা রাষ্ট্রপতির পর্যায়ে ছিল, রাষ্ট্রপতির সম্পূর্ণ একক ক্ষমতা ছিল নিয়োগ করার এবং বরখাস্ত করার। ওইটার পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে এবং কত 78 থেকে এখন পর্যন্ত চলে আসছে। এখন কোনো অভিযোগ তো শুনি নাই। এখন এমন যদি হতেছে কথা যে রাষ্ট্রপতির কাছে অভিযোগ আসছে, উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠিয়েছেন, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এরকম তো কোনো ঘটনা আমার জানা নাই। এখন রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলে না পাঠান, তখন তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাজ করছে না, এটা বলার তো কোনো স্কোপ নাই। তো ওই অর্থে আমি ওই মানে একটা বড় কথা বলে দিই। জি একটা আছে, আমাদের রাষ্ট্রপতি হিসেবে একজন বিচারপতি সম্বন্ধে ম্যাটারটা রেফার করেছিলেন চিফ জাস্টিসের কাছে, হ্যাঁ করেছে, হ্যাঁ কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এবং পরবর্তী পর্যায়ে সেই জাজ সাহেব অ্যাপেলেট ডিভিশনে করেছে এবং তার হাতে সিগনেচার হয়েছে। তার মানে তো 96 অ্যাপ্লিকেবল না 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 না, যে প্রেসিডেন্ট, যে স্পিকার হিসেবে তাকে বলা হয়েছে হি ইজ এ ট্রেইটার, স্পিকারকে বলা হয়েছিল একজন, তো নাম দরকার নাই, তার বিরুদ্ধে তখন সংসদে খুব বড় আলোচনা হলো, তখন প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে পাঠালো। আইডিয়া ছিল এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাবে শেষ পর্যন্ত, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল যায় নাই। এবং শুধু যায় না তা না, সেই জাজ পরবর্তী পর্যায়ে অ্যাপেলেট ডিভিশনে প্রমোশন পাইছে এবং সিগনেচার আন্ডার দ্য সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট। স্যার এটা বোধহয় না, ওনার বিরুদ্ধে অভিযোগ আসছিল, কিন্তু অভিযোগটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যায় নাই, হ্যাঁ বাট চিফ জাস্টিসকে এইটা পাঠিয়েছে। একটা, না, না, চিফ আর যে জাস্টিসকে কথাটা পাঠানো। একটা মূল্যবান কথা যেটা বাদ পড়লো, সেটা বলুন। এই ব্যাপারে হাইকোর্টে মামলা হলো, ওই প্রসিডিং এগেনস্টে জি। হাইকোর্টে এক রায় দিল যেটা তাদের এখতিয়ার বহির্ভূত, তার বিরুদ্ধে সরকার আপিল করলো আপিল বিভাগে এবং সেই রায়টা বহাল রইল। সুতরাং এটা তো জুডিশিয়ালি সেটল, ইট ক্যানট বি রিওপেন, এবং সেই জন্য কোনো না ওইটা না, আমি ওইটা তো ওই রায়ের কথা আমি বলছি যে না, স্যার যেটা মল্লিক স্যার যেটা না, যে বলছেন, বিচারের কথা বললেন, হ্যাঁ, যে ওই ওইটা- প্রসিডিং এর ব্যাপারে তো হাইকোর্টে মামলা হলো, সেখানে বললো যে হ্যাঁ ওই শুনেন, অসাধারণটা ফয়েজ জাজমেন্ট দিলেন। বুঝছি, নাম দরকার নাই, ওই- বলছি ওইটা যে না, ওই অসাধারণ judgment-টা তো স্যার ইয়ে না, মিসকন্ডাক্টটা, যে তারা যেটা বললো জাজমেন্টটা যে ঠিক এটা- হয়েছে কিনা হয়েছে এটা ঠিক না। পার্লামেন্ট এখানে কতটুকু ইন্টারফেয়ার করতে না, পারে। আমরা আসলে না, না, একটু এটা একটু অন্য issue, ওইটা অন্য issue, ওইটা ওইটা স্বাধীন অন্য মালিক issue যেটি আমি বলছিলেন। আমি যেটা বলছি, আর যদি অন্য যে যুক্তি দেখানো হচ্ছে যে 72-এ ফিরে যাওয়া, তো বিচার বিভাগ সংক্রান্ত ওই সংবিধানে আমার মনে হয় যে আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলি 72-এ ফিরে যাওয়া উচিত বিচার বিভাগের স্বাধীনতার জন্য। যেমন 116-তে 1972-এ ছিল যে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি, এগুলি সবকিছু সুপ্রিম কোর্টে থাকবে। এটাও কিন্তু 14th সংশোধনীতে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো, আর এখন আছে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট। আমার মনে হয় যে অধস্তন আদালতে যদি 72-এ ফিরে যেতেই হয়, তো অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের যে বিধান ছিল ওইটাতে তো ফিরে যেতে হবে। তারপর ধরুন ওই যে বিচারপতিদের অবসরের পরে মাসুদ হোসেনের কিছু এটা বলা হয়েছে, হ্যাঁ, জি, কিন্তু সেটা এখন তারা ইমপ্লিমেন্ট করছে না। ইমপ্লিমেন্ট করছে না। তারপরে ওই যে আগে 99 ছিল যে বিচারপতিরা তাদের অবসরের পরে আর প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। জি। তারপরে যেটা জিয়াউর রহমান সাহেব এসে যোগ করলেন যে না ঠিক আছে হবে না, কিন্তু বিচারিক এবং আধা বিচারিক পদে তারা থাকতে পারবে, জুডিশিয়াল এন্ড কোয়াসি জুডিশিয়াল। ওইটা তো 72-এ ফিরে যাওয়া হচ্ছে না। Right. আমি তো এই জন্য আরেকটা প্রশ্ন আসছে যে এটা কেন মানে একটা জায়গায় ফিরে যাওয়া হচ্ছে, অন্যান্য জায়গায় ফিরে যাওয়া হচ্ছে না। বিচার বিভাগের স্বাধীনতা যদি কথা হলে 72 সংবিধান যদি ভালো হয়, আমি অন্য জায়গায় যাচ্ছি না, খালি বিচার বিভাগের পার্টটা, মানে এই পার্ট 6 ষষ্ঠ অধ্যায় যেটা বিচার বিভাগ, ওইখানে আমরা পুরোটা কেন ফিরে যাচ্ছি না। ফলে কিন্তু এটার উদ্দেশ্য নিয়ে জনমনে একটা সন্দেহ অবশ্যই হবে যে একটা জায়গায় ফিরে যাচ্ছেন, বাকি জায়গাগুলি ফিরে যাচ্ছেন না। যেটা ফিরে যাচ্ছেন আমার জানার মতো, যেটা প্রথমে বললাম যে কোনো এখানে তো কোনো অভিযোগ নাই, যেটা কাজ করছে না। হ্যাঁ হতে পারে এটা অভিযোগ নাই কথাটা কি ডক্টর স্বাধীন মালিক পুরোপুরি ঠিক? কারণ হচ্ছে যে আমরা দেখছি যে বারবার পত্রপত্রিকায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সামরিক শাসনের উপজাত হিসেবে বলা হচ্ছে, এর বিলোপ দাবি করা হচ্ছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আমাদের সংবিধানের উপর একটি আরোপ করা অন্য দুষ্ট ক্ষত বলা হচ্ছে, মানে অনেক ধরনের কথা। আপনি নিজে নিশ্চয়ই আমি এই মুহূর্তে আমার কাছে যেটি আছে যে এই মুহূর্তে আমি যেখান থেকে ইয়ে করতে চাই যে মিজানুর রহমান খান উনি বলছেন যে বহুবার এই কলামে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সামরিক শাসনের উপজাত বলেছি, এর বিলোপ বা সংস্কার চেয়েছি। না ঠিক আছে, ব্যক্তি হিসেবে আর কি চাইছে? না, ব্যক্তি বলি তো ঠিক আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্পর্কে আমার মিজানুর রহমান সাহেবের একটু, আমি মিজানুর রহমান সাহেবের অসুবিধা হইল এই যে আইন না জেনে আইন হওয়ার
যে গৌরব, সেই গৌরবে কিন্তু সে বিপদে পড়ছে একবার, বুঝতে পারছেন না। না? এই খালি সামরিক শাসনের কথা বলা হয়। বাংলাদেশে তো সামরিক শাসন আছে গণতন্ত্রের মাধ্যমে। সামরিক শাসনের মাধ্যমে আপনি গণতন্ত্র। নিশ্চয়ই খেয়াল করেছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামও কিন্তু বলেছেন যে এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটি এটি না থাকার থেকে এই অভিশংসনের ক্ষমতাটা থাকাই আমি ভালো। সেটা সম্বন্ধে- আপনি তো সরকার নিয়ে না আলোচনা না করতে- আমি আমি তো না না, সেটাই- সেটি না, আপনি সেটি হচ্ছে জিজ্ঞেস করছেন, মিজানুর রহমান আপনি যে খানের প্রশ্নটা আইন না করেছেন- জানাটা সেটা না, কি না, হতে পারে? আপনি যে প্রশ্নটা করছেন জি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কেন দরকার জি। এইটার ব্যাপারে কোনো জরুরি ব্যবস্থা এই জন্য যে স্বৈর শাসনের কাজটাকে সম্পূর্ণ করার জন্য এটা একান্ত জরুরি সরকারের জন্য। এটা শাসন তো গণতন্ত্রের জন্য তো নয়। না, আমার কাছেও সেটি আচ্ছা, স্পষ্ট না। তারপরে- ডক্টর তারপরে- সাদিক মালিকের কাছে শুনেন, আমি একটু এক সেকেন্ড। জি। আপনি শুধু সামরিক শাসন করেন। এদেশে গণতন্ত্র হত্যা করেছে কিন্তু রাজনৈতিক দলরা, রাজনৈতিক দল নেতারা। জি। এই যেটুকু গণতন্ত্র আসছে কিন্তু সামরিক শাসনের মাধ্যমে আসছে, এই কথা কিন্তু বলা হচ্ছে না। সামরিক শাসন কি দেশের বাইরের লোক? না না, এটা অবশ্য খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আজকে যে কাজটা হয়েছে- এটি নিয়ে নিশ্চয়ই পরবর্তীকালে না, 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 রাষ্ট্র গবেষক এখানে আলোচনা আলোচনা করবেন। হতে হবে। আপনি বলছেন যে গণতন্ত্র এনেছে সামরিক শাসনের শাসকরা। মাধ্যমে আসছে, কারণ গণতন্ত্র হত্যা করা হয়েছিল তো। আচ্ছা, আরেকটা কথা, আজকে যে কাজটা করা হচ্ছে জি। এটা কি সামরিক শাসন না সিভিলিয়ান কু না? কেমন করে একটা সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার হয়? আপনি বিনা সামরিক ভোটে- শাসন, সিভিলিয়ান সামরিক আপনি শাসন। বিনা ভোটে নির্বাচিত করার কথা বলতে সেই হ্যাঁ, ব্যাপারে সেটাই। আমি সেই ব্যাপারে তো একটি অন্য আলোচনা। তবে আমি এইটা তো গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যে প্রশ্ন করেছেন জি। এইটা কেন এই মুহূর্তে জরুরি? এই মুহূর্তে জরুরি হলো একদলীয় শাসন প্রতিষ্ঠার কাজটা সম্পূর্ণ করার আমার জন্য কাছে মনে হয় না একান্ত যে জরুরি। একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য এই 96 সংশোধন করার কোনো দরকার আছে। সেটা আপনার একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য আমরা মানে যে সংবিধান এখন আছে সেটাই যথেষ্ট। আচ্ছা, আমি একটা কথা বলি। সেটাই যথেষ্ট। না, না, এটা আমার কাছে শোনেন, মনে হয়। শোনেন, আপনি একটা কথা বলেন। না, না, এটা একটা কথা বলতে হবে। আপনাদের মতো লোক যখন এই সমস্ত কথা বলে, আপনি বলেন রাজনৈতিক না, বক্তব্য। না, না, জি। রাজনৈতিক কথা না, এটা অধিকারের প্রশ্ন। জি। কোন দেশে আছে, কোন স্বৈর শাসনের দেশে আছে বিচার বিভাগ স্বাধীন? কোন স্বৈরশাসনের দেশে? শাসকদের দেশে বিচার বিভাগ স্বাধীন আছে। না, স্বৈরশাসকদের দেশে তো বিচার বিভাগ স্বাধীন তবে থাকবে না। আমি সেটাই তো বলছি, জি। যে স্বৈর শাসনের কাজটা সম্পূর্ণ করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করতেই হবে। বিচার বিভাগের স্বাধীনতার সাথে ইমপিচমেন্ট সরাসরি সম্পৃক্ত কিনা সেটা নিশ্চয়ই, নিয়ে নিশ্চয়ই, প্রশ্ন নিশ্চয়ই, হ্যাঁ? নিশ্চয়ই। কারণ শুনেন, এই আলোচনায় এটা হতে না, হবে না। আপনি সংসদকে যদি এই সংসদের বৈধতা নিয়ে আপনার মনে প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে যে বিচারকদের ইমপিচমেন্ট এই সংসদের কাছে থাকা উদ্দেশ্যটা উচিত কিনা। আপনি- কিন্তু জনগণ তার বিচারককে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে, জনগণ তার বিচারককে জনগণ কোথায়? অপসারণ করার কথা বলে। জনগণ কোথায়? সেইটা তো অন্য প্রশ্ন না, হলো। অন্য কারো প্রশ্ন হবে। এটা মুশকিলের কথা। আপনি একটা সামরিক শাসনকে বলবেন হাইজ্যাকার গভর্নমেন্ট, আর আপনি এই সিভিলিয়ান গভর্নমেন্টকে হাইজ্যাকার গভর্নমেন্ট বলবেন না। এটা কোন নীতির কথা হলো? না, আমি বলতেই চাই জি, আমি জি, যেটা কথা ডক্টর। বলছিলাম যে সামরিক শাসনের ইনসারশন, হ্যাঁ, জি। তাহলে 99-এও ইনসারশন হচ্ছে। 99 insertion আছে। মানে সামরিক ওই তারপরে 116-তেও ইনসারশন হচ্ছে। আমরা তাহলে রাষ্ট্রধর্ম ওইগুলি নিয়েও তো- কথা বলতে পারি। আচ্ছা, ওইটা জি, খালি বিচার জি। বিভাগের মধ্যে বিচার থাকবে, বিভাগের খালি বিচার বিভাগের উদ্দেশ্যটা থাকবে। জি, জি। হ্যাঁ, সেটা ওই বিচার অত্যন্ত বিভাগের গুরুত্বপূর্ণ। মধ্যেও যেগুলি পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্য জায়গায় যেগুলি এসছে ওইগুলিকে তাহলে আপনাকে বাদ দিতে হবে। রাইট। আর এখন সমস্যাটা দাঁড়াবে ধরেন যে আমিনুল ইসলাম সাহেব যেটা বলছেন, যে একটা তো আইন করতে হবে যার মাধ্যমে প্রসেসটা শুরু হবে। একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ এটা একটা আসলো। সমস্যা নাকি? না, আপনি যখন প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারবেন, একজন বিচারপতিকে ইমপিচ করতে অসুবিধাটা কি আছে? আর সেই প্রশ্নটা নিয়েই তো আলোচনা না, হচ্ছে। এটা তো যুক্তির কথা। জি। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এখন Why কেন দরকার এটা হলো? করা হচ্ছে। আচ্ছা, আমরা একটু তাহলে ডক্টর স্বাধীন মালিক যদি শেষ করেন তাহলে আমরা জি, একটা ঠিক বিরতি আছে, নিই। জি, জি। তাহলে আমরা একটা বিরতি নিয়ে এসে বিচারপতি আমিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে যে প্রসঙ্গটি আসলে বারবারই নিয়ে আসছেন ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব, যে এই মুহূর্তে করাটা এটার কোনো দরকার ছিল কিনা, এটার কোনো উদ্দেশ্য ছিল কিনা, বা এইটা করার ক্ষেত্রে আমরা আসলে কি অর্জন করলাম বা কি থেকে হারালাম, পাইলাম। সেটা যদি আপনি একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আমাদের কি ফিরে এলাম আজকের বাংলাদেশে। কতগুলি বিষয়ের অবতারণা করেছেন ডক্টর স্বাধীন মালিক, যে যদি আমাদেরকে 72 সংবিধানে ফিরে যেতেই হয় বিচার বিভাগের ক্ষেত্রেও কতগুলি অনুচ্ছেদে আসলে পরিবর্তন আনা উচিত ছিল, সেগুলি ক্ষেত্রে আপনার মতামত একটু আমার বলুন। বক্তব্য হলো, দেখেন, যখন পঞ্চদশ সংশোধনী আসে তখনও কিন্তু সরকার বলছিল আমরা 72-এর সংবিধানে ফিরে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যখন পঞ্চদশ সংশোধনী পাশ করা হলো আমরা দেখলাম যে সেটা একটা জগাখিচুড়ি। আমরা 72-এর সেই মূল সংবিধানে ফিরে যাইনি। আমি ডক্টর স্বাধীন মালিকের সাথে একমত। যদি আমি তো বলেছি যে আমি অভিশংসনের পক্ষে, কারণ আর্টিকেল 7 এবং সংসদীয় গণতন্ত্রের চিন্তা চেতনা ধারণার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এখন যদি আপনি সেই জনগণের ক্ষমতাটাকেই যদি আপনি দৃঢ় করতে চান তাহলে ওই আনুষঙ্গিক
যে 116 এই মাজহার হোসেন মামলাতে তো বলা হয়েছে ওইটাকে সংশোধন করার জন্য, কিন্তু মামলার পরেও কিন্তু ওনারা এখনো ওই দ্বৈত শাসন। মাজহার হোসেনের মামলার পরেও কিন্তু আমরা অনেক, আপনারাও বলেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে বলে যে মাজহার হোসেনের মামলার পর বিচার বিভাগ স্বাধীন হয়ে গেছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা। এখনো কিন্তু দ্বৈত শাসন চলছে, এখনো বিচার বিভাগ স্বাধীন হয় নাই। সুতরাং ওইগুলিতেও যদি সরকার সত্যিকার অর্থে একটা শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চান, তাহলে ওই আনুষঙ্গিক যেই 116 এবং 99টা তো অত্যন্ত প্রয়োজনীয়। যে জন্য আমি মানব জমিনের মামলায় এই কথা বলেছি যে সরকারকে আমি তখন সেখানে দুটো সাজেশন দিয়েছি সোয়ামোটো, যে আইদার দে শুড গো ফর অরিজিনাল 99, যে যিনি বিচারক হবেন তিনি জেনে শুনেই হবেন যে আমার চাকরি শেষে আমি আর কোনো পাবো না, প্রফিট, অফিস অফ প্রফিটে যাব না। আর যদি সরকার মনে করে যে হ্যাঁ এরকম দক্ষ লোকের আমাদের দরকার, তাহলে একটা বিধান রাখা উচিত যে অবসরের 3 বছরের মধ্যে তাকে ওই পদে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে কি হবে, যে অবসরের আগে ওই সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সরকারের পক্ষে তাদের নতজানু হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ 3 বছর কে থাকবে না থাকবে, তবে কখন পাবে কি পাবে না, যারা পাবে দক্ষতার বলে, যোগ্যতার বলে পাবে। কিন্তু এখন যেটা আছে এতে কিন্তু বিচারপতিরা কিন্তু ওই দেখবেন অবসর, একই বিচারপতি 3 বছর আগে যে রায় দিচ্ছে, আবার যখন অবসর করার 6 মাসের মধ্যে দেখবেন 6 মাস থেকে ওই অবসরের সময়টা একটু দেখা যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখি। কারণ বিচারকদের আমি যেটা বারবার বলি, যিনি বিচারক হবেন তাকে 10 বার চিন্তা করতে হবে, তাকে নির্লোভ নির্মোহ ব্যক্তি হতে হবে। তার যদি মোহ থাকে, তার যদি অন্য কোনো লিপ্সা থাকে, তাহলে কোনো দিনই তিনি সত্যিকার অর্থে বিচারক হতে পারবেন না। এই যারা বিচারক হন তারা শপথ নেন যে আমরা সংবিধানকে মেনে চলব, কিন্তু আমরা কি সব সময় দেখতে পাচ্ছি বিচারপতিরা যখন কাজ করেন তারা কি সবসময় শপথ মেনে কাজ করেন? আমাদের সংবিধানের 21 অনুচ্ছেদে বলা আছে সমস্ত নাগরিকের দায়িত্ব হলো আইন এবং সংবিধান মান্য করা। আমরা কি তা করি? 21 বিতে বলা আছে যে সরকারি কর্মচারীরা জনগণের সেবক, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা কি? যেই মুহূর্তে আপনি একটা সরকারি কর্মচারী হলেন, আপনি সেবক তো দূরের কথা, আপনি প্রভু হয়ে যান, আমি প্রজা হয়ে যাই। সুতরাং আমাদের কথা, যেমন আমরা যারা আমরা মুসলমান, আমাদের ধর্মীয় বিশ্বাস কি? কোরআন হলো আমাদের ভিত্তি। এখন আমরা আপনার আমার দৈনন্দিন আচরণে আমরা দেখব যে কোরআনের অবমাননা করছি, কোরআনে যা বলছি মুসলমান হিসেবে করা সেটা করছি না, সেই জন্য কোরআন দায়ী না। এখন কথা হলো আমাদের যে কালচার, সেই জন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, এবং এটা একটা হিস্ট্রিক্যাল প্রসেস, এটা একদিন 2 দিনে আসবে না। সেই জন্য গণজাগরণ, শিক্ষার বিস্তার, জনগণের সচেতনতা বৃদ্ধি, এইগুলি সময় সাপেক্ষ। একদিনেই সাধারণ কথা যে বলে একদিনে ছেলেকে বাপ ডাকানো যায় না। আমি একটু যদি এই প্রসেস, এই সংবিধান সংশোধন, আমার কাছে আরেকটা খুব খটকা লাগছে, ধরেন এটা বিচার বিভাগ নিয়ে। সংবিধান তো এটা ধরেন ওই মুরগির ডিমের আইন না, তাই তো? সংবিধানটা খুব, তো ওই জন্য খুব হঠাৎ করে ধরেন বিচার বিভাগের সাথে পরামর্শ করা, আমরা যারা আইনজীবী আছি ভালো মন্দ হোক, আমাদের সাথে পরামর্শ করা, বার কাউন্সিলের সাথে, সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের সাথে, এই যে একটা পরামর্শ, সংবিধান সংশোধন তো হঠাৎ হুট করে আপনার খেয়াল হলো মেজরিটি, ব্রুট মেজরিটি আছে, আপনি 3 সপ্তাহে করে ফেলবেন, এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রটা হলো এই আলোচনা করা, সবাই মতামত নিয়ে। আমি একটা এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল আমি এটা বলতে চাচ্ছি, বাট এই যে আমেরিকার সংবিধানের লাস্ট সংশোধন হয়েছে 27তম 1992 সালে। এই সংশোধনের প্রস্তাবটা উপস্থাপিত হয়েছিল 1794-তে, 198 বছর আগে। আমি বলছি না যে আমাদের সংবিধান সংশোধন করার জন্য 200 বছর লাগাতে হবে, বাট কিন্তু 3 সপ্তাহে করলে এটা কিন্তু সংবিধান সংশোধন হয় না। বিশেষত এটা এত বড় গুরুত্বপূর্ণ, সবার একটা, যেটা আমার যেটা আশঙ্কা হচ্ছে যে হুট করে ফেললে জনমনে যেটা ধারণা হবে যে এটা নিশ্চয়ই সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য করছে, এই তাড়াহুড়া করে করলে এটা কিন্তু কারোর জন্য ভালো হচ্ছে না। মানে আমি যদি একদম খুব খোলামেলা জানতে চাই যে জনগণকে এইসব বিষয়গুলি কতটা আলোড়িত করে, বা আমরা কতটা এইসব বিষয় নিয়ে মাথা ঘামাই, বা আমাদের কতটা এফেক্ট করে, এইটাতে আমার ধারণা, সত্য হোক মিথ্যা হোক, এই সংশোধন এই তাড়াহুড়া করে 3 সপ্তাহের মধ্যে পাশ হয়ে গেলে জনমনে যেটা ধারণা হবে এটা সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য করছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ, এবং যেটি ব্যারিস্টার মনিরুল হোসেনও বলছিলেন যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ একটা কথা আমি এখানে বলতে হয়, এই একটা জিনিস সত্যি কথা আমি খুব কষ্ট পাচ্ছি, যে দেশে সরওয়ার্দী সাহেব, ফজলুল হক সাহেব মতো লোক, এমনকি ভাষানির কথা বলা যেতে পারে, মানিক মিয়া সাহেব, আবুল মনসুর সাহেবের মতো সাংবাদিকরা ভূমিকা পালন করছে।
আজকে সেই দেশে যদি আমাদের আলোচনা করতে হয় গণতন্ত্র কি, তাতে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, গণতন্ত্রের প্রথম কথাই হইল যে এটা একটা সিস্টেম, আপনি সিস্টেমটাকে পাল্টে হবে, অর্থাৎ সংসদ হবে, নির্বাচিত হবে, সংসদে অপোজিশন থাকবে, ছায়া সরকার হবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, এবং স্বাধীনতা মানে কি, উইদাউট ইন্টারফারেন্স ফ্রম দি গভর্নমেন্ট। তারপরে হলো সিভিল সার্ভেন্টরা তার স্বাধীন থাকবে। এই সমস্ত কথা যদি এবিসি আমাদের শিখতে হয় এত বছর পরে, 20 বছর, আমি সেইটা আমার কষ্ট হচ্ছে আজকে 20 বছরের পরে, সংগ্রামের পরে আমাদের আলোচনার ভিত্তি কি, গণতন্ত্র কি, এটা কি লাড্ডু নাকি? একটা শাসনতন্ত্র পরিবর্তনটা যেটা বলা হয়েছে এবং একটা হালকা জিনিস তাই তো করা হয়েছে। এই যে ষড়যন্ত্রটা আজকে দীর্ঘদিনের ষড়যন্ত্র, সেদিন তো এক কমিউনিস্ট পার্টির লোক 18 এর মনে হয় ডিসকাশনে দেখলেন, সুলতানা কামাল ছিল, সে বলতেছে, আরো একজন বলছে, আজকে রাষ্ট্র চলতেছে কিন্তু আসলে যেটা আমি বলতে চাই যে, আমি বলছি এটা কারিগরিরা কাজ করতেছে, মিস্ত্রি কারিগররা কাজ করছে পিছন দিক থেকে, যে তারা এটাকে আসলে নিয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর আমরা আলোচনা করছি শাসনতন্ত্রের এই বিধান, এই বিধান, এই বিধান। একটা কথা আছে কি জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা গল্প আছে, তিনি অনেক মাঝির সঙ্গে গল্প করতেছে, এই বিদ্যা জানেন, তুমি অঙ্ক জানো কিনা, হিস্ট্রি জানো কিনা, ম্যাথমেটিক্স জানো কিনা, তো বলছে কি জানো, তো তোমার তো 80% জীবনে বেঁচে হয়ে গেছে। তো মাঝি শেষের মধ্যে তুফান আসতেছে, তো বলছে স্যার আপনি স্যার সাঁতার জানেন? তা তো যাই না, 100% গেছে। আমাদের সেখানে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, গেছে চলে। একটা ছোট প্রশ্ন করতে পারি, আপনি বলছেন গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমি যদি আপনার কাছে আপনার অনেক অনেক পরের এবং খুবই নগণ্য একজন উত্তরসূরি হিসেবে জানতে চাই যে গণতন্ত্রটা ছিল কোন সময় বাংলাদেশে 43 বছরে? গণতন্ত্র মানে কোন জায়গা থেকে আপনি ধ্বংসটা পরিমাপ করছেন? ফিজিক্সের নিয়মে যদি আমি বলি যে ওই সময় ভালো ছিল, এখন ধ্বংস হচ্ছে। শুনেন, আপনি গণতন্ত্র যদি নাও থেকে থাকে তা আমাদের গণতন্ত্রের জন্য না, আপনি কেন তাহলে বলবেন ধ্বংস হয়ে যাচ্ছে? না, গণতন্ত্র ধ্বংস হয়ে শুনেন না, ধ্বংস হয়ে কথাটা যাচ্ছে। শুনেন না, জি, তাড়াতাড়ি শুনেন। আপনি নিজে যদি অধিকার আপনার সামনে নিজে সচেতন না হন, এটা আপনাদের দুর্ভাগ্য, না, আমার না, দুর্ভাগ্য না, না। না, 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 আচ্ছা, স্যার, গণতন্ত্র স্যার, আমি শুনেন, জি। একটা কথা বলা হয়, জি। একটা কথা বলা হয় কি জানেন গণতন্ত্র সম্বন্ধে, যেটা এখানেও বলা হয়েছে যে আমরা রাতারাতি একটা পারফেক্ট গণতন্ত্র পাবো এটা আমরা আশা করি না, কিন্তু একটা স্ট্রাকচার 1972 কনস্টিটিউশনে যে স্ট্রাকচার দেওয়া হয়েছে সেইটাকে বাস্তবায়ন করার একটা চেষ্টা থাকতে হবে আমাদের। তো আপনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা, আজকে মুক্তিযুদ্ধকে গণতন্ত্রের কথা বলে না। স্যার, আমার প্রশ্নটা সরল ছিল, 1972 সালে কি গণতন্ত্র ছিল? নিশ্চয়ই ছিল, কিসের আগে ছিল? 73 ছিল না, ছিল তো নিশ্চয়ই। মানে কোন সময় থেকে পার্সপেক্টিভ আমি বলছি বংশ হয়ে যাচ্ছে? আচ্ছা, কথাটা বলে দিই স্যার, আমার প্রশ্ন সরল। না না, সরল না। 15 আগস্ট 75 আপনি 75 এর না না, আমি 75 এর কথা বললেন না। না, নিশ্চয়ই শুনেন, সংবাদপত্রের কিছুটা স্বাধীনতা থাকা, বিচার বিভাগের কিছু বিচার বিভাগ, এখন তো বলি যে অনেক, এই যে দলীয়, উনি যে বলতেছেন বিচার বিভাগ, উনি একজন ভালো বিচারপতি ছিলেন, যে বিচারপতিরা দলীয়ভাবে নিযুক্ত হয়, এটা গণতন্ত্রের কথা নয় তো। আপনি আওয়ামী লীগ এর হিসেবে নিযুক্ত হইতেছেন আর আপনি আশা করতেছেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের বিচারকরা রিপাবলিকান, কেউ ডেমোক্র্যাট। কথা বলছেন আপনারা একটু আল গোরের মামলা, আচ্ছা, কাজ করেন। আল গোরের মামলায় দেখলেন জি, যে পলিটিক্যাল জাজমেন্ট, রিপাবলিকান আচ্ছা, জাজ, শুনেন না। রিপাবলিকান জাজ মানে বিচারকরা কেন? আচ্ছা, শুনেন না, কথা শুনেন না। appointed by the বিচারপতি তো শুনেন, বিচার বিভাগের একটা বিচার হইলে তো কেউ পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে, সেরকম কোনো কথা না। আজকে আমেরিকায় শুনেন আমরা তো সর্বনাশ করতেছি, এই জন্য তো আমাদেরকে মির্জাফরের দেশ বলা হয়, আমার তো বলা হয় না। শুনেন, বিচারপতি আমেরিকায় একজন বিচারপতি হবার জন্য তার সিনেট কমিটিতে ইন ফ্রন্ট অফ দি প্রেস বিভিন্ন কোশ্চেনের উত্তর দিতে হয়, তারপরে প্রেসিডেন্ট নিয়োগ করে। কারণ সে নির্বাচিত হয়, সেই জন্য। না না, নির্বাচিত না, সে তো ইলেক্টেড। ইলেক্টেড না তো, সে ইলেক্টেড। কে কে? না, না, সুপ্রিম কোর্টের বিচারপতি ইলেক্টেড না। ইন্টারভিউ বোর্ড, ইন্টারভিউ বোর্ড হয়, President, সিনেটের president. সামনে অফিস এবং সেখানে প্রেস থাকে, তার জাজমেন্ট সবকে প্রশ্ন করে, তারপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আর সেই অ্যাপয়েন্টমেন্ট আর প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী বললে গোপনে আমার বিএনপির লোক না আওয়ামী লোক তাকে ধরে, একটু প্লিজ আপনারা শুনেন, এদেশে ভুলে যায় না যে দেশে সরোয়ার্দী মতো জন্মগ্রহণ করেছিল, ফজলুল সাহের মতো লোক জন্মগ্রহণ করেছিল, মানিক মিয়ার মতো সাংবাদিক জন্মগ্রহণ, এটা ভুলে যায় না আপনারা। না না স্যার, আমরা ভুলি না। এইসব পদক্ষেপ নেওয়ার তো অবকাশ ছিল, আপনারও ছিল যখন আপনি আইন। না 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 না, সেটা আবার আমি ভিন্ন প্রসঙ্গ দেখি, বিচারপতি সেটা আমরা ভিন্ন আপনি প্রসঙ্গ জানেন দেখি। না যে ইমার্জেন্সি গভর্নমেন্টের অর্থটা কি? আই এম অ্যাশেমড অফ ইট। না একটা ইমার্জেন্সি গভর্নমেন্টের দ্বারা আপনি চাচ্ছেন স্বাধীনতা পরিবর্তন করতে। না। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য যেটুক করলাম, এটুক করার যুক্তি ছিল কি, দিস ইজ ডিরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, উই মাস্ট ওবে ইট। না মানে আমাদের বিপদটার কথা স্যার, আপনি নিজেই বলছেন যে গণতন্ত্র একদিনে গড়ে উঠবে না, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কিন্তু এখন- আমি যখন আপনাকে বলছি যে গণতন্ত্রটা আপনি কোন জায়গা থেকে ধ্বংস হচ্ছে এবং কোন জায়গা এটা থেকে বলে কমে রাখতো। যাচ্ছে, তা মানে আপনারা শুনেন না একটু। জি বলেন বলেন বলেন। যে আজকে জনগণের ভোটে সরকার নির্বাচিত হইতেছে না। আজকে আপনি শোনেন, এটা রেমেডি আপনি না, শোনেন, বলতে আজকে রেমেডি না, আপনি বলছেন গণতন্ত্র ধ্বংস কিভাবে হবে? জি। কথা একখানে থামেন। জি। যে আজকে স্বাধীন দেশের সরকার জনগণের ভোটে হচ্ছে না, জি। এইটা গণতন্ত্রের কথা হইতে পারে না। Right. আজকে সংবাদপত্রের নীতিমালা সরকার দিচ্ছে, স্বাধীন স্বাধীন সংবাদপত্র নয়। আমরা বাক্সের সময় দেখেছি সংবাদপত্র গ্রহণ করেছিল মালিকানা, আজকে ব্যাকডোর থেকে নেওয়া হইতেছে।
থার্ড হলো আজকে বিচার বিভাগের স্বাধীনতাকে অনির্বাচিত সংসদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা যদি গণতন্ত্র ধ্বংস তৈরি হইল না, আমি বুঝতে পারছি। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো আমাদের বিশ্লেষণের কথা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা জনাব ব্যারিস্টার মনিরুল হোসেনের কাছে জানতে চাইবো যে যেই সব বিষয় নিয়েগুলি আপনার মনে অসন্তোষ এবং ক্ষোভ কাজ করছে, সেগুলির প্রতিকার কি করে হতে পারে যে আমরা একজন বিষয়কে। প্রথম কথা হলো যে বিচার বিভাগের কাছে জজদের বিচার হবে, এটা 1970 কনস্টিটিউশন, এটা সম্বন্ধে আমার কোনো কথা নাই। আমার মূল কথা সেটা হলো যে সরকারের নিজস্ব বৈধতা নাই, যে সংসদ নিজে গণবিরোধী সংসদ, তার মাধ্যমে বিচার নিশ্চিত করবে, আমাদের জনগণের বিচার নিশ্চিত করার অধিকার হইতে পারে, আমি বিশ্বাস করি না। আমি সমাধান কি শোনেন, একটা নির্বাচন হতে পারে নাই, এটা বাস্তব কথা, যে কোনো কারণে হইতে পারে নাই। নির্বাচন যদি না হইতে পারে, আমাদের কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় বিধান আছে। একটা হলো চিফ ইলেকশন কমিশন এটাকে টাইম শিফট করতে পারতো, যে এখন ইলেকশন হতে পারতেছে না, 1 মাস পরে করব। আর তা না হলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গিয়া তারা বলতে পারতো যে আমাদের টাইমটা এক্সটেন্ড হয়ে দেন। কিন্তু জনগণ ভোট দিতে পারবে না, নির্বাচন হয়ে গেছে, আমি নির্বাচিত হয়ে গেছি, এটা একটা হাস্যকর ব্যাপার। আমি বলি তাই ঠিক আছে, একটা ইমার্জেন্সি সরকার বর্তমানে আছে, আজকে হোক 2 মাস পরে হোক একটা ইলেকশন করে এটাকে বৈধতা অর্জন করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আগে ফার্স্ট ইউর লেজিটিমেসি বি এস্টাবলিশ, যে আপনি জনগণের সরকার, তারপরে জনগণের পক্ষ থেকে ভুল ভ্রান্তি হতেই পারে, আপনি করেন। রাইট, তার মানে আপনি এই মুহূর্তে মনে করছেন যে একটি নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জনগণের একটি প্রতিনিধিত্ব আসা হচ্ছে, তারপরে আগে জনগণের বৈধতা অর্জন করেন। ডক্টর স্বাধীন মালিক, আপনি আমরা আবার অভিশংসনের প্রশ্নটিতে ফিরে আসি। আপনি এই প্রসঙ্গে এই মুহূর্তে কি করাটা বা কিভাবে করাটা জরুরি মনে করছেন? আপনি বলছেন 198 বছরের বেসিক প্রপোজিশনের সাথে আমি একমত। জি, যে এই সরকারের নির্বাচিত একটা প্রতিনিধিত্ব সরকার হলে তাহলে ওই সরকার অনেক কিছু করলে সহজে বৈধতা পাবে, আর ওই ধরনের সরকার কিছু করলে এইসব প্রশ্নের সম্মুখীন হবে। তারপরে ঠিক আছে, ধরে নিই যে ঠিক আছে এখন 2 মাসের মধ্যে নির্বাচন হলো না, তাহলে এখন করণীয় হবে যে আমার প্রথম কথা, যদি 72-এ ফিরে যাওয়াই যদি যুক্তি হয়, তাহলে ওই সংবিধানের বিচার বিভাগ, অন্যরা আমি যেখানে অন্য জায়গায় রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, ধর্মটা ওইখানে গেলাম না, যে বিচার বিভাগ সম্পর্কে যেই 72-এর যে সবগুলি মানে পুরনো বিধানগুলিতে ফিরে যাওয়া এক। দ্বিতীয় হলো যে ওই মানে তখনই ছিল যে 95 অনুচ্ছেদে যে বিচারক নিয়োগের জন্য একটা আইন হবে, সেই আইনটাও করা দরকার। আর এইগুলি করার আগে এটা আমরা যাকে স্টেক হোল্ডার বলি বা যার সাথে জড়িত, সবার সাথে আলাপ আলোচনা করে সবার মত নিয়ে এটা সামনের 2 সপ্তাহের মধ্যে যে 1 সেপ্টেম্বর পার্লামেন্ট বসবে, তার পরের দিনই আইনমন্ত্রী এটা উত্থাপন করবে, ওইভাবে না করে এটাতে 2 মাস 3 মাস বা 6 মাস গেলে কোনো মহাভারত ওষুধ হবে না। অতএব সব আলাপ আলোচনা করে তখন এটা করা বাঞ্ছনীয়। আর এইভাবে যদি হয় তাহলে কিন্তু এটা বিরাট, আমার যেটা আশঙ্কা হয় তখন জনগণ মনে করবে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, ফলে বিচার বিভাগের উপরে জনগণের আস্থা কমে যাবে। ডক্টর স্বাধীন মালিক, আপনি এর আগে বলছিলেন যে এই আলোচনায় কারা কারা অংশগ্রহণ করতে পারে, সেটি যদি আবার একটু বলতেন যে কারা, মানে বিচার বিভাগেরও মতামত দিতে হবে, এটা তাদের ব্যাপার। আর আমরা যারা বিচার বিভাগের সাথে জড়িত, মানে আইনজীবীদের সংগঠন, এটা হলো প্রাথমিকভাবে আইনজীবীদের সঙ্গে এদের সাথে, এবং অন্যান্য মানে যেমন প্রাক্তন প্রধান বিচারপতিরা আছেন, স্যারের মতো বিচারপতি আছেন, ওইভাবে একটা মানে সংবিধান সংশোধন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতামত নিয়ে, সবার মতামত যে গ্রহণ করতে হবে সেটা বলছি না, কিন্তু সবার মতামত নিয়ে তাড়াহুড়া না করে, কারণ আমাদের তো ট্রেডিশন হলো যে রাতারাতি সংবিধান সংশোধন করে ফেলা। এই ট্রেডিশনের বাইরে প্রথমবার আমাদের এখন অন্তত যাওয়া উচিত। গতবার ওই কমিটি করা হয়েছিল, কমিটির কথাগুলি রাখা হয় নাই, কিন্তু ওইটাই প্রক্রিয়াটা আরো গণতান্ত্রিক করে তারপরে করতে হবে। এই ব্যাপারে আমি কারণ সংবিধান সংশোধন যে কারণে হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং তাড়াহুড়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আজকেই যে করতে হবে, এই ক্ষমতাটা তো এখনো নির্বাহী বিভাগের কাছে। এখনো আপনি কোনো বিচারপতিকে অবসান করতে গেলে নির্বাহী বিভাগ যদি না বলে, সেখানেই তার কবর। সুতরাং আজকে না করলে যে সরকার অসহায় বা সংসদ অসহায় তা না, যেহেতু একটা সংবিধান সংশোধনের প্রশ্ন এবং যারা স্টেক হোল্ডার আছে, 5ম সংশোধনীর মতো এখানে একটা বিশেষ কমিটি করে বিভিন্ন স্টেক হোল্ডারদের এবং বিভিন্ন সংস্থার মতামত নিয়ে করতে পারে, করা উচিত। করলে জনমনে যে সংশয়টা আছে সেটা অনেকটা কেটে যাবে। আর আমার আরেকটা পরামর্শ হলো, যখন অভিশংসনে ফিরে যাচ্ছেন, তার সাথে সাথে তাদের সংসদীয় কার্যবিধিতে একটা বিধি সংযুক্ত করতে হবে। সেখানে আমার একটা সাজেশন হলো, যখনই কোনো অভিযোগ যাবে মাননীয় স্পিকারের কাছে, তিনি একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবেন, বিশেষ কমিটি, হেডেড বাই হিম, 1 member from the government, 1 member from the opposition, and
চিফ জাস্টিসকে বলবেন তিনি যেন দুইজন একজন আপিল বিভাগের একজন জুডিশিয়াল। তারা বসে প্রাথমিক পর্যায়ে দেখবে যে অভিযোগ এবং তার পোষকতায় যে তথ্যপত্র আছে এতে প্রাইমা ফেসি তার ইয়ারটা আছে কিনা থাকলে আমার মনে হয় যে এটি খুবই সুন্দর একটি প্রস্তাব, তবে এটি নিয়ে আমরা আরো কথা বলতে পারতাম। ব্যারিস্টার মইনুল হোসেন, ডক্টর স্বাধীন মালিক, জাস্টিস আমিনুল ইসলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।